এই ধরনের আইন প্রণয়নের ক্ষেত্রে যে আন্তর্জাতিক অভিজ্ঞতা আছে, আমাদের দেশের বিদ্যমান দক্ষতা এবং পারদর্শিতা আছে, সেগুলোকে বিবেচনায় না নিয়ে, যেমন উদাহরণস্বরূপ আমাদের তো আইন কমিশন আছে, যেটি ৫ আগস্টের পরে পুনর্গঠিত হয়েছে। আইন কমিশনকে কেন এর মধ্যে সম্পৃক্ত করা হলো, না হবে না, এই ধরনের প্রশ্নগুলো এবং সুষ্ঠু অনুষ্ঠানকে কেন সম্পৃক্ত করা হবে না, সেই প্রশ্নগুলো আমাদের মধ্যে আছে। আমরা উদ্বিগ্ন এই বিষয়টা নিয়ে। আমরা আশা করবো যে সরকার এই বিষয়টি বিবেচনা নিয়ে কোনো তড়িঘড়ি করার সুযোগ না নিয়ে তারা যেন সকল অংশীজনকে সম্পৃক্ত করে আইনটাকে সংশোধন করে ঢেলে সাজিয়ে এটা সুন্দর দিকে অগ্রসর হয়। এটি এক। দ্বিতীয় হচ্ছে যে আমরা যেটা দেখছি, এটা এক ধরনের মিশম্যাশ আইন হয়েছে, অর্থাৎ জোগাড়খুচুরি। একাধিক মানে কম্পিউটার, সাইবার, ডিজিটাল, ইন্টারনেট, এই যে সাবেক খাত, এর মধ্যে থেকে কয়েকটা ক্ষেত্রকে এখানে একই আইনের মধ্যে অন্তর্ভুক্ত করে একটা জোগাড়খুচুরি আইন হয়েছে, যার ফলে যেটা হয়েছে যে সাইবার সুরক্ষার নামে যেটা করা হচ্ছে যে আসলে মূল উদ্দেশ্য যেটা সাইবার সুরক্ষা, তার নামে আসলে টিএসএ এবং ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট, সাইবার সিকিউরিটি অ্যাক্ট যেগুলো ছিল, সেগুলোরই এক ধরনের পুনরাবৃত্তি আমরা দেখতে পাই অনেক ক্ষেত্রে। এবং মানুষের মধ্যে বিশেষ করে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতার মানদণ্ডে একটা নিয়ন্ত্রণমূলক এবং নজরদারিমূলক অধ্যাদেশিকটা পরিণত হয়েছে বলে আমরা মনে করছি। তৃতীয় যে বিষয়টি বলতে চাই সেটা হচ্ছে যে মানুষের ডিজিটাল অধিকারের কথা বলা হয়েছে, কিন্তু এই পুরো আইনের মধ্যে অধিকার ভিত্তিক কোনো ধারণার প্রতিফলন আমরা দেখতে পাই না, বরং অধিকার খর্ব করার ধারণা বা প্রক্রিয়া বা সুযোগ আমরা দেখতে পাচ্ছি, যেটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এবং এরপরে হচ্ছে যে এটি করার জন্য যে বাক স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, সংগঠনের স্বাধীনতা নিয়ন্ত্রণ করার জন্য যে কর্তৃত্ব দেওয়া হয়েছে সরকারের নিয়ন্ত্রণাধীন মহাপরিচালকের কার্যালয় বা মহাপরিচালকের হাতে এবং একই সাথে পুলিশের হাতে, আইন প্রক্রিয়া সংস্থার হাতে, সেটাও কিন্তু বাস্তবে পুরোপুরিভাবেই সাইবার সিকিউরিটি অ্যাক্টের যে বিধান ছিল তার সাথে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ এবং বেশি ত্রুটিপূর্ণ আমি মনে করি। অনেক পরে যেটি বলবো যে অনেক শব্দগুচ্ছ, ধারণা এখানে উপস্থাপন করা হয়েছে, আইনের মধ্যে সংযুক্ত করা হয়েছে, কিন্তু কোনো ব্যাখ্যা নেই। সাইবার সিকিউরিটি অ্যাক্টের পুনর্বর্তী হয়েছে, যেমন ধারা ৮, ২৫, ২৬, ৩৫, এই ধরনের ধারাগুলো একেবারে বিবর্তনমূলক যেভাবে ছিল সাইবার সিকিউরিটি অ্যাক্টে, তার মধ্যে আছে ৮-এ যে ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে প্রকাশিত কোনো তথ্য উপাত্ত সাইবার নিরাপত্তার ঝুঁকি সৃষ্টি করলে সেটা যে অপসারণ করতে পারবে বা ব্লক করতে পারে যে ক্ষমতা দেওয়া হয়েছে মহাপরিচালকের হাতে এবং পুলিশের হাতে, যে যারা এটাকে মহাপরিচালকের মাধ্যমে বিটিআরসি কে অনুরোধ করতে পারবে। এই বিষয়গুলো কিন্তু পরিপূর্ণভাবেই আগেরই আইনের রূপান্তর বা নামান্তর মাত্র, এটি কোনো অবস্থায় গ্রহণযোগ্য হতে পারে না। এবং সেটা মহাপরিচালকের ক্ষেত্রে যেরকম পুলিশের হাতেও একই ধরনের কর্তৃত্ব দেওয়া হয়েছে। একটি জায়গা যেটা আমাদেরকে খুব উদ্বিগ্ন করে সেটা হচ্ছে কিছু শব্দের কথা আমি ইতিমধ্যে বলেছি, কিন্তু বিশেষভাবে যেমন ২৬-এ আছে, অন্যান্য একাধিক ধারায় আছে, ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতির কথা বলা হয়েছে। আমরা অবশ্যই এটা কোনো প্রতিবাদ করবো না, ধর্মীয় মূল্যবোধে আঘাত যদি হয়, ধর্মীয় মূল্যবোধটা কি সেটা যেরকম ব্যাখ্যা থাকতে হবে। পাশাপাশি আমার প্রশ্ন হচ্ছে যে ধর্মীয় মূল্যবোধের প্রতি আঘাত যেরকম অগ্রহণযোগ্য, একইভাবে অসাম্প্রদায়িক, মানুষের সম অধিকার, বৈষম্যমূলক চেতনার মূল্যবোধ, যেটা চেতনা বা মূল্যবোধ, তার প্রতি আঘাত সৃষ্টিকারী মন্তব্য কিন্তু একইভাবে অগ্রহণযোগ্য হওয়া উচিত। সেটি কেন থাকবে না? আমরা শুধুমাত্র কেন ধর্মীয় মূল্যবোধের কথা বলবো, সেটাও ব্যাখ্যা ছাড়া। এই ধরনের যদি ধারা সংযুক্ত করতেই হয়, তাহলে একদিক থেকে যেরকম সেটা পরিপূর্ণ ব্যাখ্যা থাকতে হবে, যাতে সুনির্দিষ্টভাবে নিরূপণ করা যায়, অপব্যবহার রোধ করার সুযোগ নিয়ন্ত্রণ করা যায়। একই সাথে শুধুমাত্র ধর্মীয় মূল্যবোধের প্রতি সীমাবদ্ধ থাকতে হবে না, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনা যে অন্তর্নিহিত মূল্যবোধগুলো আছে, এটি আমি রিপিট করছি,